নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রীতম ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আজ আমরা ভৌত বিজ্ঞানের ক্লাস 10-এর আলো চ্যাপ্টার কিছু এমসিকিউ দেখে নেব। তোমরা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। ঠিক আছে, তো চলো ছাত্রছাত্রীরা, আমাদের আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখো না। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে, অর্থাৎ কোনটা আপতিত রশ্মির উপর নির্ভর করবে, দর্পণের কোনটা আপতিত রশ্মির উপর নির্ভর করবে। তো কি নির্ভর করবে না, কোনটা নির্ভর করবে, তো তোমরা সকলে জানো যে ফোকাস দৈর্ঘ্যটা নির্ভর করবে। আর বাকি প্রধান অক্ষ, মেরু, বক্রতা, ব্যাসার্ধ এগুলো কোনোটাই নির্ভর করবে না, কারণ এগুলো দর্পণটা যে গোলকের অংশ তার উপরে নির্ভর করবে, আপতিত রশ্মির উপর এটা কোনোভাবে নির্ভর করবে না। তো আজকে দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি বিন্দু উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কী রকম দর্পণ ব্যবহার করতে হয়, কী ধরনের দর্পণ ব্যবহার করতে হয়। তো একটা বিন্দু উৎস আছে, সেই বিন্দু উৎস থেকে যদি আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পেতে চাই তাহলে কেমন ধরনের দর্পণ ব্যবহার করতে হবে না, আমাদেরকে অবতল দর্পণ ব্যবহার করতে হবে। আমরা অবতল দর্পণ ব্যবহার করব, অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো অবতল দর্পণের ক্ষেত্রে যদি বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব সর্বদাই বক্রতা কেন্দ্রেই গঠিত হয়, অর্থাৎ অপশন বি। আজকে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে। অর্থাৎ একটা প্রতিফলক তল আছে, সেই প্রতিফলক তলটা ওর একটা রশ্মি এসে পড়ে যাচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। তো প্রতিফলন কোণ কত বলে দিয়েছে, 45 ডিগ্রি। তো আপতন কোণ কত হবে না, আপতন কোণও 45 ডিগ্রি হবে, কারণ প্রতিফলনের প্রথম নিয়মে কি বলছে, দ্বিতীয় নিয়ম বলছে আপতন কোণের সাথে প্রতিফলন কোণের মান সমান হয়, অর্থাৎ এখানে হয়ে যাবে অপশন ডি। আজকের আমাদের 5 নম্বর প্রশ্ন, যে দন্ত চিকিৎসকগণ কী ধরনের দর্পণ ব্যবহার করে থাকেন, অর্থাৎ দাঁতের যারা ডাক্তার হন, ডেন্টিস্টরা কী ধরনের দর্পণ ব্যবহার করে থাকেন। তো দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে থাকেন, ঠিক আছে, অপশন সি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত। অর্থাৎ একটা সমতল দর্পণ আছে, সেই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত হবে। তো দেখো, সমতল দর্পণ এটা কোনো গোলকের অংশ নয়, তার এই বক্রতা ব্যাসার্ধ কত বলবো আমরা, অসীমে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো বক্রতা ব্যাসার্ধ নেই। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, কোনো উত্তল লেন্সের বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্বের মান যথাক্রমে 10 সেমি ও 20 সেমি হলে পরে রৈখিক বিবর্ধনের মান কত হবে। তো রৈখিক বিবর্ধন এম সমান কি হয় না, প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ এখানে 20 সেমি বাই বস্তুর দূরত্ব অর্থাৎ 10 সেমি। তো কাটাকাটি করলে কি পাবো আমরা এখানে, তো এটাকে সরল করলে আমরা পাবো 2, অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান কত হবে, 2, অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন প্রকার দর্পণে বস্তুর সর্বদা খর্বাকার ও অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। কোন প্রকার দর্পণে বস্তুর সর্বদা খর্বাকার ও অসৎ প্রতিবিম্ব গঠিত হয় না, কোন দর্পণে, উত্তল দর্পণে বস্তুর খর্বাকার প্রতিবিম্ব গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখে নেব। তো 9 নম্বর প্রশ্ন দেখে নেবার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আরও যদি পরবর্তীকালে এরকম ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তল লেন্স গঠিত সৎবিম্ব
কেমন হয়? উত্তল লেন্স দ্বারা যে সৎবিম্ব গঠিত হয় সেটা কেমন হয়? না, উত্তল লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয় তা সর্বদাই কেমন হয়? অবশীর্ষ প্রকৃতির হয়, অর্থাৎ অপশন বি, অবশীর্ষ উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়। 10 নম্বর প্রশ্ন দেখব যে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়, বিবর্ধিত অর্থাৎ বড় এবং অসৎ বিম্ব গঠিত হয় কোন ধরনের দর্পণে? তো বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল লেন্স দ্বারা। ঠিক আছে, আজকের 11 নম্বর প্রশ্ন দেখে নেব। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে? অর্থাৎ একটা কাঁচের স্ল্যাব আছে, এটা ধরো একটা কাঁচের স্ল্যাব, সেই কাঁচের স্ল্যাবের উপর দিয়ে লম্বভাবে অর্থাৎ এইভাবে যদি কোনো একটা আলোকরশ্মি যায় তাহলে এই তল দিয়ে নির্গত হবে একইভাবে নির্গত হবে, অর্থাৎ লম্বভাবে নির্গত হলে যে চ্যুতি কোণ, সেই চ্যুতি কোণের মান কত হবে? না, চ্যুতি কোণের মান হবে 0 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কত? তো কৌণিক চ্যুতি কত হবে? যদি আমরা কৌণিক চ্যুতি বার করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের আপতন কোণ যেটা আছে সেখান থেকে আমাদের প্রতিসরণ কোণটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে আছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, যদি করি তাহলে আমরা কত পাবো? 15 ডিগ্রি। এইটা হচ্ছে কৌণিক চ্যুতি, অর্থাৎ অপশন হচ্ছে অপশন বি 15। আজকে পরবর্তী কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখে নেব যে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত হয়? তো একটা কাঁচের স্ল্যাব আছে, আবার একই রকম একটা কাঁচের স্ল্যাব আছে, এই যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে একটা আপতিত রশ্মি আসছে, অর্থাৎ এখান থেকে একটা আপতিত রশ্মি আসছে, সেই রশ্মিটা কি হবে? না, অভিলম্বের দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে গিয়ে কি হবে? এই তলে প্রতিসৃত হয়ে এর সমান্তরালভাবে নির্গত হবে, এই যে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হবে, তাই এদের মধ্যবর্তী কোণ হবে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। অপশন বি। আজকের পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কোন আলোর প্রতিসরাঙ্ক বেশি? কোন আলোর প্রতিসরাঙ্ক বেশি? কোন আলোর প্রতিসরাঙ্ক বেশি? তো তোমরা জানো যে নীল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, নীল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি। যদি এখানে অপশনে বেগুনি থাকতো তাহলে বেগুনি হয়ে যেত অপশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন বলছে আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি হয়। আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো একটা আলোক রশ্মি যায় তখন তার বিচ্যুতি কত হয়? তো আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো আলোক রশ্মি যায় তখন তার বিচ্যুতি হয় 0 ডিগ্রি। কত হয়? 0 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হয়েছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? না, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? না, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখে নেব। কোন অংশটি সর্বাপেক্ষা স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়? এখানে একটু মিস্টেক আছে, এটা স্পষ্ট হবে। ঠিক আছে, স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়। তো কোন অংশটা স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়? স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায় ফোবিয়া সেন্ট্রালিসিস, অপশন ডি। আজকের পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখে নেব। মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো ও কমানোর ক্ষমতাকে কি বলা হয়? তো কষ্ট না করে কি করা হয়? চোখের ফোকাস দৈর্ঘ্যকে বাড়িয়ে কমিয়ে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে দেখতে পাওয়ার ক্ষমতাকে কি বলা হয়? না, কি বলা হয়ে থাকে? উপযোজন ক্ষমতা বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখে নেব যে অক্ষি লেন্স হলো
অর্থাৎ মানুষের যে অক্ষিলেন্স আছে সেই অক্ষিলেন্স কেমন প্রকৃতির। মানুষের অক্ষিলেন্স, এখানে সবকটি অপশনে ভুল দেওয়া আছে, এখানে এই অপশনগুলো হবে না। মানুষের অক্ষিলেন্স হবে উভোত্তল প্রকৃতির, অর্থাৎ উভোত্তল প্রকৃতির হবে, উভোত্তল প্রকৃতির। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব। শেষ প্রশ্ন হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের পর আকাশকে কি দেখায় না, সূর্যকে কিছুক্ষণ দেখা যায়, আকাশকে একটু লাল দেখায়, লালচে ভাব দেখায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলোর কোন ধর্ম? আলোর বিক্ষেপণ ধর্ম, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য এটা। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। যদি তোমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ।